ছাত্র সমন্বয়কদের বিভক্তি অনেক আগে থেকেই শুরু হয়েছে, সেটি প্রকট আকার ধারণ করছে। প্রকাশ্যে ছাত্র সমন্বয়কদের কেউ কেউ যেসব ছাত্র প্রতিনিধি সরকারে রয়েছেন উপদেষ্টা হিসেবে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন গণমাধ্যমের সামনে, এবং তাদের ভিতর যে বিভক্তির রেখা দিনকে দিন প্রকট আকার ধারণ করছে, তা বিভিন্ন ইস্যুতে এগুলো সৃষ্টি হচ্ছে। তার মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন, উপদেষ্টা নিয়োগ, ছাত্র সমন্বয়কদের কারো কারো যে অ্যাক্টিভিটিস বিভিন্ন বিষয়ে যে বাড়াবাড়ি করা হচ্ছে সেসবের বিরুদ্ধে ছাত্র সমন্বয়কদের মধ্যে অনেকেই এখন কথা বলছেন, এবং এই যে বিভক্তির রেখা স্পষ্ট হচ্ছে, এটি নিশ্চয়ই কারোর জন্য ভালো নয়। আমরা এটি চাইনি কখনো। যে ছাত্র সমন্বয়কদের চোখে বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, সেই ছাত্র সমন্বয়কদের কোনো কোনো ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে আদর্শিক দ্বন্দ্ব, এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে নিশ্চয়ই কোনো ভালো ইঙ্গিত নয়। এবং পুরো সরকারকে ইঙ্গিত করে এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকার রয়েছেন তারা গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করছেন, এমন কথাও বলা হচ্ছে। আমি যদি স্পষ্ট করে বলি, যেমন উমামা ফাতেমা একজন নারী, খুব সাহসী, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির মুখপাত্র, তিনি নানান বিষয়ে কথা বলছেন, এরকম আরো অনেকের বিষয়ে কথা বলছেন। শুধু তার বিষয়টি যদি সামনে নিয়ে আসি, তিনি গণমাধ্যমের সামনে যে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন যে 3 উপদেষ্টাকে যে নিয়োগ দেওয়া হলো, কাদের সাথে পরামর্শ করে তাদেরকে নিয়োগ দেওয়া হলো, যদি এই প্রশ্নটি গত কয়েকদিন ধরে চলছে। আলী ইমাম মজুমদারের প্রসঙ্গে তিনি বলেছেন যে আলী ইমাম মজুমদারকে নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে, সমালোচনা চলছে, তারপরও তার ক্ষেত্র বিশেষের যে দক্ষতা রয়েছে সেদিক থেকে তাকে নিয়ে মানুষ হয়তো বিতর্কটা পাশ কাটাতে চাইছে। এবং বিশেষ করে যেটি উল্লেখযোগ্য, আমি শুরু থেকে যে কথাটি বলে আসছি, আসিফ মাহমুদ সহ আরো 2-1 জনের বিরুদ্ধে খুব স্পষ্টভাবে কথা বলেছেন ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে উমামা ফাতেমা। আসিফ মাহমুদকে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতন বড় একটি মন্ত্রণালয় দেওয়া হলো সে প্রসঙ্গে, এবং নতুন উপদেষ্টা সম্ভবত মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে এই যে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হলো 3 উপদেষ্টা, তার মধ্যে মাহফুজ আলম, শেখ বশিরউদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকী, কি কারণে দেওয়া হলো, কোন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হলো, আরো অনেক বিষয় বলেছেন, আমি সেই বিষয়ে পরে আসছি। আসিফ মাহমুদের বিষয়টি আগে আসি, যে তারা যে 3 মাস ধরে দায়িত্ব পালন করছে, সেই দায়িত্ব পালন বা যে মন্ত্রণালয়গুলোতে তারা ছিলেন সেখানে তো সফলতার স্বাক্ষর তারা রাখতে পারেননি। আগে তাদের সেই কাজের অ্যাসেসমেন্ট না করে কেন আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হলো, সেই প্রশ্নটি খুব তিনি জোরালোভাবে তুলেছেন। এবং তিনি বলছেন যে কোন বিবেচনায় গভর্নমেন্ট এদেরকে রদবদল করলো, এবং সরাসরি বোঝা যাচ্ছে এটি একেবারে কোন কোট আনকোট, আমি বলছি উমামা ফাতেমার কথা, তিনি বলছেন যে সরাসরি বোঝা যাচ্ছে এখানে যারা ছাত্র প্রতিনিধিরা রয়েছেন, নানানভাবে যারা উপদেষ্টা পদে আছেন, তারা দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন। জনগণের সমস্যা সমাধানের জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই, তারা আছেন এখানে ওখানে কোরআনবাজির জন্য। এই যে কোরআনবাজি খুবই সিগনিফিকেন্ট একটি শব্দ। তিনি বলছেন যে এক একজন এক এক গ্রাম থেকে মানুষ নিয়ে এসে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হচ্ছে, নিয়োগ করছে, অর্থাৎ যে যার খুশি মতো স্বার্থের জায়গা থেকে উপদেষ্টা পদগুলোতে নিয়োগ দিচ্ছেন পছন্দের মানুষগুলোকে। এই জায়গা থেকে মানুষ খুব বিরক্ত, মানুষের মধ্যে হতাশা কাজ করছে, অশান্তি কাজ করছে। যেই 19 উপদেষ্টা এর আগে কাজ করেছেন, নতুনভাবে 3 জন নিয়োগ দেওয়ার আগে তারা কি কাজ করেছেন, তাদের জবাবদিহিতা কে নেবে? সমন্বয়কদের কেউ কেউ বলছেন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি রেজিস্টার করা যায়নি, এইগুলো মানুষ ভালো চোখে দিচ্ছে না, এবং কি ফর্মে সরকার গঠন হচ্ছে এটা কারো কাছে স্পষ্ট নয়। সরকার যদি মনে করে সবাইকে একটু একটু করে খুশি করে এভাবে চলবে, সেটা ভুল হবে। উমামা ফাতেমা যে কথাগুলো বলেছেন সেগুলো কি সাধারণ মানুষের বক্তব্য নয়? এই মুহূর্তে তিনি সাহস করে কথাগুলো বলেছেন। তিনি বলেছেন না আর পারছি না, আমাদের মধ্যে মানে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে, এগুলো তারা আর নিতে পারছে না। সরকারকে স্পষ্ট করতে হবে কি তারা চায়। এখন শুরুতে বলছিলাম যে রাজনৈতিক দল গঠন নিয়ে এই বিভক্তি, কোনো কোনো ছাত্র সমন্বয়কের যে বাড়াবাড়ি, এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে অনেক কথা বললাম। জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, সেটি কারো কারো মতে ঠিক আছে,
ফ্যাসিবাদের দোষর তারা, তাদের রাজনীতি করার অধিকার নেই, কিন্তু অধিকারটা এইভাবে তো হরণ করার কোনো বিষয় নয়। জাতীয় পার্টির বিষয়ে অসংখ্যবার বলেছি, তারা ফ্যাসিবাদের দোষর, তারা স্বৈরাচারের দোষর, তারা গণতন্ত্র হত্যার জন্য দায়ী, কিন্তু এইভাবে আর এক ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে নিশ্চয়ই, এটি কেউ চায় না। ছাত্র সমন্বয়কদের মধ্যে যারা উদারপন্থী আছেন তারাও এই কথা বলছেন। একইভাবে নতুন রাজনৈতিক দল কেন গঠন করতে হবে? কিংস পার্টি নিয়ে কথাবার্তা হচ্ছে যে সরকারের ছত্রছায়ায় নতুন একটি রাজনৈতিক দল ছাত্র সমন্বয় একটা করতে যাচ্ছে। উমা ফাতেমার মতন অনেকেই সেটির বিরোধিতা করেছে যে ছাত্রদের কাজ শেষ, এখন যোগ্য ব্যক্তিদের হাতে দেশ তুলে দিতে হবে। জাতীয় পার্টি কার্যালয়ে আগুন দেওয়া নিয়ে উমা ফাতেমা এবং জাতীয় নাগরিক কমিটি যেটি গঠিত হয়েছে তার সদস্য সচিব আরিফ সোহেল মন্তব্য করেছিলেন যে এর দায়িত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেবে না, তার কারণ তাদের সাথে আলোচনা করে এই ধরনের হিংসাত্মক কাজ করা হয়নি। কিন্তু আমরা দেখেছিলাম রিসার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ মতন সমন্বয়করা তারা বিপ্লবী চেতনায় এইভাবে দলীয় কোনো রাজনৈতিক দলের দলীয় অফিস আগুন দিয়ে জ্বালিয়ে ভাঙচুর করা হলো তাদের নেতৃত্বে, তাদের আহ্বানে। আর আবার ওই স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কে একটু বলতে হয়, যেটা আমি বারবার বলছি, কি এমন যোগ্যতা আসিফ মাহমুদের? তাকে ছাত্র প্রতিনিধি হিসেবে রাখা হয়েছিল অন্য মন্ত্রণালয়, ঠিক ছিল, কেউ প্রশ্ন তোলেনি, কিন্তু সেটি সন্দেহের দানা বাঁধছে অনেকের মনে। জাতীয় সংসদ নির্বাচন অনেক পরে করা হবে, তার আগে স্থানীয় সংসদ নির্বাচন করার মাধ্যমে তাদের যে সারা দেশে প্রতিনিধিরা আছে তাদেরকে তুলে নিয়ে আসা একটা পরিকল্পনা আছে কিনা, এবং নানান ধরনের যে প্রকল্প আছে টিআর কাভিকা সহ অসংখ্য কাজ, অনেক বড় মন্ত্রণালয়, তো এইগুলোর প্রকল্পগুলো তাদের সমরাদের দিয়ে বাস্তবায়ন করা বা এই ধরনের প্রকল্প তাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা, এই যে একটি বিশেষ উদ্দেশ্য, এটি এখন সবার কাছে স্পষ্ট, যেটি উমামা ফাতেমারাও নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু তারা সহজে সেটি গ্রহণ করতে পারছেন না। এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে নানান ধরনের কথাবার্তা উঠছে যেগুলো আমাদের পুরো জাতির জন্য হতাশাজনক। আমরা কোনো অবস্থাতেই চাই না যে ছাত্ররা বীরত্বের কাজ করেছিল, অসীম সাহসের পরিচয় তুলে ধরেছিল, তাদের মধ্যে স্বার্থের জায়গা থেকে তাদের চরিত্রটা আমাদের সামনে অন্যভাবে উপস্থিত হোক, এটি আমরা কোনোভাবেই চাই না। গণঅভ্যুত্থানের আহতদেরকে নিয়ে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটলো। আমরা নিশ্চয়ই মনে করতে পারছি, কয়েকদিন আগেই আহতরা রীতিমতো স্বাস্থ্যমন্ত্রীর রাস্তা আটকেছেন, গাড়ির উপরে উঠে পড়েছেন এবং দীর্ঘ সময় তারা রাস্তা আটকে প্রতিবাদ করতে থেকেছেন। আমাদের অসংবেদনশীলতার এক অসাধারণ প্রদর্শনী হলো। আমাদের লজ্জা যদি থেকে থাকে, আমাদের লজ্জিত হওয়া উচিত ছিল। আমরা অপমানিত, আমাদের যদি মান অপমান বোধ থাকে, আমাদের তীব্রভাবে অপমানিত হওয়ার কথা ছিল। কিন্তু আমি খেয়াল করলাম এরপরও সরকার যে ভাষায় কথা বলছেন, সরকারকে সামষ্টিকভাবে বলছি না, অন্তত সরকারের একজন উপদেষ্টার একটা বক্তব্যকে আমি একটু ক্রিটিক্যালি দেখতে চাই। উপদেষ্টা জনাব নাহিদ এই আহতদের সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন ৬ উপদেষ্টার সাথে ছাত্রদের বৈঠকের পর। তিনি বলছেন, আমাদের আহতদের রাস্তায় নামতে হলো কেন? সমন্বয়হীনতা কিনা জানতে চাইলে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। শুধু আহত এবং যারা শহীদ তারা কিন্তু শুধু সরকারের সঙ্গে সম্পৃক্ত না, আমরা খেয়াল করি তারা রাষ্ট্র এবং জাতির সঙ্গে সম্পর্কিত। তাদের শ্রদ্ধা সম্মান করা দেশের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। বর্তমান সরকারের দিক থেকে সেটা করা হচ্ছে। তারপর তিনি বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক আলাপে ও কথাবার্তায়, মিডিয়ায় তাদের কথাবার্তা কিন্তু কম ফোকাস করা হচ্ছে। উপদেষ্টা আরো বলেন, এখানে কোনো সরকারের নির্দেশনার বিষয় ছিল না। রাজনৈতিক দলগুলোর শহীদের ও আহতদের নিয়ে কাজ করা তাদের রাজনৈতিক কর্তব্য, সর্বোপরি এটা আমাদের জাতীয় কর্তব্য। এই কর্তব্য কেউ যেন অবহেলা না করি, বর্তমান সরকারই তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে পারবে, এই বিশ্বাস আছে, ইত্যাদি ইত্যাদি। এবং একইভাবে তিনি পরবর্তীতে একটু ব্লেমও করছেন, যখন শহীদ ও আহতদের কথা জাতীয় পরিসরে আলোচনায় থাকা উচিত ছিল, তখন সবাই শুধু সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে বাকিরা নির্বাচন ও অমুক তমুক বলার চেষ্টা করেছেন। তাই সবার কাছে আহ্বান জানাবো, আহতদের আবার ফোকাস দেই, শহীদ পরিবার ও আহতদের তাদের পরিবারের প্রতি সরকারি বেসরকারি জায়গা থেকে। কয়েকটা জিনিস খুব জরুরি, খুবই বেশ কিছু আপত্তিকর মন্তব্য আছে আমি বলে মনে করি। যেমন উনি বলছেন যেটা রাজনৈতিক দলের কর্তব্য, এটা রাষ্ট্রের কর্তব্য, এটা জাতির কর্তব্য, ইত্যাদি ইত্যাদি। এবং উনি একটা জায়গায় বলছেন, জাতীয় পরিসরে আহতদের জায়গায় আলোচনায় না থেকে আমরা নির্বাচন অমুক তমুক, নির্বাচন অমুক তমুক বলার চেষ্টা করেছি। আচ্ছা, মানে ট্রু, আমি দ্বিমত করছি না যে রাজনৈতিক দলগুলো যারা তারা রাজনীতি করেন তাদের এই আহতদের ব্যাপারে তাদের নৈতিক কর্তব্য আছে, নৈতিক কর্তব্য আছে, প্রত্যেকটা নাগরিকেরও নৈতিক কর্তব্য আছে, এটাও বললাম। এই রাষ্ট্রের অপরাপদ যারা আছেন, সিভিল সোসাইটি যারা বলেন, যারা লেখেন, প্রত্যেকেরই কর্তব্য আছে, নৈতিক কর্তব্য। কিন্তু যিনি রাষ্ট্রের সরকারের দায়িত্বে থাকেন, এটা তার সাংবিধানিক এবং আইনি বাধ্যবাধকতা।
না সংবিধানে ভাবে লিখে ফেলেছি তা না, কিন্তু আমরা যদি ইন্টারপ্রেট করি, অ্যাটলিস্ট যিনি সরকারে আছেন তার চাইতে বেশি দায়িত্ব কর্তব্য কারোই থাকে না। সুতরাং রাজনৈতিক দল, ব্যক্তি, সিভিল সোসাইটি, মিডিয়া কেউ যদি কাজ নাও করে, সরকারকে কাজ করতে হবে, সরকারকে কাজ করতে হবে। সরকারের হাতে সব রিসোর্স আছে, তাদের চিকিৎসার জন্য তাদের প্রয়োজনীয় ফান্ড, টাকা যা লাগে সবকিছু তারা করতে পারে, প্রয়োজনে বিদেশে পাঠানো, শুধু দেশেও না, সবকিছু তাদের দায়িত্ব। আর এর মধ্যে কেউ যদি এটার প্রতি ফোকাস না রেখে নির্বাচন এবং অমুক তমুক নিয়ে কথা বলে, অমুক তমুক নিয়েও কথা বলে, তাতে সরকারের কিছু আসে যাওয়া উচিত নয়। তার জন্য এই আহত যারা আছেন তাদের চিকিৎসা ঠিক মতো হবে না, গাফিলতি হবে, তাহলে সরকারটা তো অত্যন্ত বাজে একটা সরকার। আমরা এভাবে বলতে চাই যে অভ্যুত্থানের মাধ্যমে যে মানুষের রক্তের উপরে, যে মানুষের আহত হওয়ার উপরে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে চিকিৎসা নিশ্চিত করানোর জন্য সবাইকে ক্রমাগত বলে যেতে হবে। আমরা তো এই সরকারকে এরকম ভাবে দেখতে চাইনি। আমরা তো এটাকে শেখ হাসিনার সরকার মনে করি না। আমরা মনে করেছি সরকার তার নিজ দায়িত্বে, নিজ গরজে এই কাজগুলো করবে। এই যে রাস্তায় নামতে হলো, আমরা আমাদেরকেও ব্লেম করি যে আমরা শোরগোল কম করেছি, আমি একটা ভিডিওতে সেটা বলেছিও, কিন্তু আসলে তো ব্যাপারটা তা না। এত অনসংবেদনশীল কেন হবে এই সরকার? আমরা তো এই জন্য শেখ হাসিনাকে দেশ থেকে ছেটিয়ে বিদায় করিনি। সুতরাং যেটা সবচেয়ে ভালো হতো, এই আহতদের পিছনে এই সরকারকে আমি অনেক ক্ষেত্রেই ছাড় দিয়ে কথা বলেছি। আমি মনে করি যে প্রেক্ষাপটে তারা দায়িত্বে এসছেন, তাদের কিছু সংকট হওয়া খুবই স্বাভাবিক। এরপরও এটা সত্য, এই প্রেক্ষাপটেই আরো ভালো কিছু করার সুযোগ ছিল, তারা পেরে ওঠেননি। তারপর আমি ছাড় দিতে চাই, এই আহতদের প্রতি যা হয়েছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ এই সরকারের। কিন্তু তারপরও সরকারের যেটা উচিত ছিল, প্লেনলি দায় স্বীকার করা, সরি বলা, মাফ চাওয়া, তারপর তাদের জন্য পদক্ষেপ নেওয়া। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম সরকার দায় এড়ানোর চেষ্টা করছেন, দায় অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এগুলো সব একটা জনগণের সমর্থনহীন সরকার, গায়ের জোরে চেপে থাকা সরকার, শেখ হাসিনার সরকারের মধ্যে আমরা এগুলো দেখতাম। এটা একটা অ্যালার্মিং সাইন। আমি মনে করি ভবিষ্যতে সরকার এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবে। বিশেষ করে মিস্টার নাহিদকে আমি বলতে চাই, মানে এই আন্দোলনের পোস্টার বয় উনি, আমরা দেখেছি কি অসীম সাহস নিয়ে তিনি এই আন্দোলনের সামনে ছিলেন, আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তার উপস্থিতিতেই একটা প্রোগ্রামে বলেছিলাম, এটা আমি বিশ্বাস করি, জখম হয়ে যাওয়া নাহিদের শরীর, ব্রুইজ হয়ে যাওয়া আমাদের এই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এক পোস্টার। এরপর উনি ফিরে এসছেন, সব ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন তিনি সরকারে আছেন এবং তিনি নিতান্তই তরুণ, অনভিজ্ঞ মানুষ, সো রাষ্ট্র চালানোর জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা তাদের যতটুকুই থাকুক না কেন, তাদের এই ব্যাপারগুলোতে সতর্ক হতে হবে। তারা এখন রাষ্ট্র চালাতে যাচ্ছেন, সুতরাং সেই জায়গায় কি চিন্তা দরকার, কারণ আমি চিন্তা দিয়ে তাদের সরকারের অ্যাটিটিউড বুঝতে চাইবো। উনি একটা দায়িত্বশীল পদে আছেন এবং গুরুত্বপূর্ণ পদে আছেন, এবং আমরা যতদূর জানি উপদেষ্টা হিসাবে সবাই মানে সমানের ভিড়েও তিনি আরেকটু আলাদা, এরকম বলেই বাইরে থেকে শোনা যায়। সুতরাং তাকে খুব সতর্কভাবে কথা বলতে হবে, কারণ এই জিনিসগুলো মানুষের কাছে চরম ভুল বার্তা দেয়। তাদেরকে সতর্ক থাকা দরকার, এবং আহতদের দায় এক্সক্লুসিভলি সরকারের। সরকারই সবকিছু করবে, আর কেউ কিছু করবে না। তাদের অ্যাটিটিউড সেই হওয়া উচিত, এবং এতদিন যে পাপ সরকার করেছে তাদেরকে অবহেলা করে সেই প্রায়শ্চিত্ত খুব ভালোভাবে সরকারকে করতে হবে।